হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স বাই সন্তু স্যার। আমাদের এই চ্যানেলে 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। থ্যাঙ্কস আলট সবাইকে যারা এই চ্যানেলে আছো, ধন্যবাদ অনেক এই চ্যানেলে জুড়ে থাকার জন্য। আর আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে বৃত্তীয় গতি ক্লাস 11। আমি চেষ্টা করব রেগুলার তোমাদের জন্য ক্লাস নিয়ে আসার। তোমাদের অনেক রিকোয়েস্ট আসে, মেসেজ আসে, কমেন্ট আসে, রেগুলার ক্লাস নিয়ে আসতে পারি না, ঠিক আছে। আমি চেষ্টা করে চলেছি অনবরত যে যখনই টাইম পাই তোমাদের জন্য ক্লাস রেকর্ড করি, এই চ্যানেলে দিই। রায়মার্টিনের যে সলিউশনগুলো আসছে সেইগুলো তোমাদের উপকার হচ্ছে কি না কমেন্টে অবশ্যই জানাবে। আমি কিন্তু চেষ্টা করব যে রায়মার্টিনের পুরো বইটা কমপ্লিট করার সেমিস্টারের আগে পর্যন্ত। আর আজকে বৃত্তীয় গতি চ্যাপ্টারটা তোমাদেরকে পড়াবো। এমসিকিউ সলভ করার জন্য যা কিছু কনসেপ্ট লাগবে সেগুলো কিন্তু আমি আজকে তোমাদেরকে বোঝাবো এই ক্লাসের মধ্যে। তো চলো শুরু করা যাক। দেখো, বৃত্তীয় গতি এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে যে বৃত্তপথে যখন কোনো বস্তু যাবে, তাহলে বৃত্তপথে যখন কোনো বস্তু ঘুরবে তার যে গতি, তার গতিটাই হচ্ছে বৃত্তীয় গতি। যেমন ধরে নাও তুমি কোনো একটা ঢিলকে সুতোয় বেঁধে বৃত্তাকার পথে ঘোরাচ্ছ, ঠিক আছে। এই বৃত্তাকার পথে তুমি কোনো একটা ঢিলকে সুতোয় বেঁধে ঘোরাচ্ছ, ব্যাসার্ধ আর, ওকে, বেশ ভালো কথা। দেখো, যখন কোনো বস্তুকণা বৃত্তপথে একবার টোটাল ঘুরে আসবে না, তখন সে কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরে? তখন কিন্তু সে 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরে। বেশ, আর যদি আমি রেডিয়ানে বলি তাহলে বলবো 2π রেডিয়ান ঘোরে। তাহলে একটা কমপ্লিট রেভলিউশন একবার সম্পূর্ণ ঘুরলে একটা বস্তু 2π অ্যাঙ্গেল তৈরি করে কেন্দ্রে, ওই বৃত্তপথের কেন্দ্রে। এটা মনে রাখতে হবে। আচ্ছা, রৈখিক গতির ক্ষেত্রে আমি যখন তোমাদের বুঝিয়েছিলাম যে একটা বস্তু সরে যাচ্ছে, এখান থেকে এখানে গেল, তাহলে এই যে জিনিসটা, এইটা কি তোমরা বলেছিলে? স্যার এটা সরণ বলেছিলে কি না বলো? স্যার এটা ছিল সরণ। তেমনি এখানেও তাই, বস্তুটা যখন এই জায়গা থেকে এই জায়গায় আসবে, ঠিক আছে, তো এখানে যে অ্যাঙ্গেল ফর্ম করবে সেটা যদি থিটা হয়, তাহলে এই থিটাটাকে আমরা বলবো কৌণিক সরণ। স্যার কৌণিক সরণকে তাহলে আমরা কোন একক দিয়ে লিখব? কৌণিক সরণকে তোমরা এখানে রেডিয়ান এককে লিখবে। কোন এককে লিখবে? রেডিয়ান। সাথে সাথে একটু নোট করতে পারো খাতায়, তাহলে তোমাদের পরবর্তীকালে থিওরিটা পেতে সুবিধা হবে। ওকে, এবার দেখো, তোমরা অনেকেই জানো না হয়তো যে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান। মনে রাখতে হবে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। ওকে, 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। ওকে, ঠিক আছে স্যার, কোনো অসুবিধা নেই, আমরা বুঝলাম। তাহলে স্যার এই যে কৌণিক সরণ যেটা আমরা থিটা লিখলাম, এর মাত্রা কি হবে? এর মাত্রা হবে, একটু ভেবে বলো তো কি মাত্রা হবে? এর মাত্রা জানার আগে আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি যে কৌণিক সরণের ফর্মুলা কি। আমি যদি বলি যে এখানে একটা বৃত্ত আছে, ঠিক আছে, এটা বৃত্তচাপ, এই বৃত্তচাপটা কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করে আর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে কোণ সমান কি বলো তোমরা? কোণ সমান হচ্ছে গিয়ে স্যার চাপ বাই ব্যাসার্ধ। চাপ আমি ধরলাম এখানে এস আর ব্যাসার্ধ আর, তাহলে S/R, এইটা স্যার হচ্ছে থিটা। তাহলে থিটা ইজ ইকুয়াল টু S/R। ঠিক, দেখো ভাই, এস কিসে মাপবে তুমি? মিটার মাপো বা সেন্টিমিটার মাপো, যাই হোক না কেন, দৈর্ঘ্য তো এসটা। তাহলে এর মাত্রা কি? এল। আবার আর এর মাত্রাও কি? এল। এল কেটে দাও, তাহলে এটা মাত্রাহীন। মাত্রাহীন রাশিকে কিন্তু এভাবেও লেখা যেতে পারে M0 L0 T0, সব মাথায় জিরো, তার মানে মাত্রা নেই, মাত্রাহীন রাশি। ওকে, যতটুকু দরকার ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ সলভ করার জন্য আমি ততটুকুই তোমাদেরকে বোঝাবো, একটু মন দিয়ে বুঝবে। দেখো, এবার আমরা পড়ব কৌণিক বেগ। কৌণিক সরণ তো পড়লাম, এবার পড়ব কৌণিক বেগ। ইংরাজিতে বলে অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি। স্যার এই জিনিসটা কীরকম? দেখো বাবা,
অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা বুঝতে গেলে তোমাকে আগে রৈখিক বেগটা একবার মনে করাতে হবে। একটা বস্তু এখান থেকে এখানে এলো, এর যে সরণ সেটা হচ্ছে এস, তাহলে বেগ ভি সমান তুমি কি বলতে, এস বাই টি বলতে, তো এটা বলতে কৌণিক বেগও তাই। তাহলে এটা যেমন রৈখিক সরণ বাই রৈখিক সময়, তেমনি কৌণিক বেগকে লেখা হয় ওমেগা দিয়ে, কৌণিক সরণ বাই কৌণিক সময়, ওমেগা সমান থিটা বাই টি। তাহলে থিটা সমান কি, ওমেগা টি। ঠিক, বেশ, দেখো ক্লিয়ার। তাহলে ওমেগা সমান থিটা বাই টি, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে স্যার এর একক কী, তোমরাই বলো এর একক কী? থিটার একক কী? রেডিয়ান। সময়ের একক কী? সেকেন্ড। তাহলে রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে এর একক। ঠিক, আর স্যার এর মাত্রা কি হবে? দেখো থিটার তো মাত্রা নেই, টি এর মাত্রা আছে, তাহলে কি হবে? সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, সেকেন্ড ইনভার্স। দেখো ক্লিয়ার, ওকে। এবার আমরা পড়ব কৌণিক বেগ ওমেগার সঙ্গে ভি এর সম্পর্ক, ওমেগা এবং ভি এর সম্পর্ক। স্যার এই জিনিসটা কি? ভি হচ্ছে রৈখিক বেগ আর ওমেগা হচ্ছে কৌণিক বেগ। একটা কথা মাথায় রাখবে, যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘোরে, এই বস্তুটা মনে করো বৃত্তাকার পথে ঘুরছে, এর রৈখিক বেগের দিক হবে স্পর্শক বরাবর। এই যে তাহলে এর রৈখিক বেগের দিক হবে স্পর্শক বরাবর। ঠিক আছে স্যার, আর কৌণিক বেগের দিক কোন দিকে হবে তাহলে? এই যে কৌণিক সরণ, কৌণিক বেগ, এই সবগুলো আপনি বললেন, তাহলে এরা কি স্কেলার না ভেক্টর? এরা অবশ্যই ভেক্টর। এর দিক কোন দিকে হবে জানো? এইটা মনে করো একটা বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথে কোনো একটা বস্তু ঘুরছে এই দিকে। ঠিক আছে, তুমি তোমার ডান হাতের বুড়ো আঙুলটাকে বাদ দিয়ে বাকি আঙুলটাকে ঠিক এই দিক বরাবর ঘোরাও, এই দিক বরাবর ঘোরাও। বুড়ো আঙুলটা তাহলে যে দিকে থাকবে সেই দিকটা হচ্ছে কৌণিক সরণ বা কৌণিক বেগের দিক। তাহলে কৌণিক সরণের দিক হবে দেখো এই দিকে। ঠিক আছে, এগুলাকে বলা হয় অক্ষীয় ভেক্টর। ওমেগা বলো, থিটা বলো, হ্যাঁ আলফা বলো, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ, এখনও তোমাদেরকে বোঝাইনি, বোঝাবো। এইগুলা সবই কি না অক্ষীয় ভেক্টর। ঠিক আছে, অক্ষীয় ভেক্টর, কারণ অক্ষ বরাবর কাজ করছে। বুঝতে পেরেছ? বেশ ভালো কথা। এবার জানতে চাইছে যে ওমেগা এবং ভি এর মধ্যে সম্পর্ক কী। দেখো আমরা একটু আগেই পড়লাম থিটা ইজ ইকুয়ালস টু এস বাই আর, ওকে, চাপ বাই ব্যাসার্ধ। তাহলে এস ইজ ইকুয়ালস টু কি? আর থিটা। এটা কি কৌণিক সরণ এবং রৈখিক সরণের মধ্যে সম্পর্ক। এবার তুমি এক কাজ করো, এস বাই টি করে দাও, আর থাকলো থিটা বাই টি করে দাও। এস বাই টি মানে হচ্ছে বেগ, আর ধ্রুবক থাকলো। থিটা বাই টি মানে হচ্ছে এটাও বেগ ওমেগা, কিন্তু এইটা রৈখিক বেগ। রৈখিক সরণ বাই সময়, এটা হচ্ছে রৈখিক বেগ। আর কৌণিক সরণ বাই সময়, এটা হচ্ছে কৌণিক বেগ। বলো ক্লিয়ার? যে ফর্মুলাগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি, বক্স করে ঘিরে দিচ্ছি, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। এমসিকিউ সলভ করতে গেলে কিন্তু এই ফর্মুলাগুলো তোমাকে জানতেই হবে, নইলে তুমি পারবে না। এটাকে ডেরিভেটিভ মেথডেও প্রুফ করা যায়। ধরে নাও থিটা ইকুয়াল টু এস ইকুয়াল টু আর থিটা, এই রিলেশনটা তো আমরা পেয়েছি, রৈখিক সরণ এবং কৌণিক সরণের মধ্যে সম্পর্ক। এবার আমি এই দিকে ডিএস ডিটি করে দিচ্ছি, আর এই দিকে আরটা তো কনস্ট্যান্ট। একটা বৃত্তপথে যখন কোনো বস্তু ঘোরে, তখন বস্তুটার পজিশন চেঞ্জ হলেও ব্যাসার্ধ তো চেঞ্জ হয় না ভাই, ব্যাসার্ধ তো সব জায়গায় একই, ঠিক কি না? তাহলে এই দিকটা আমি কি করতে পারি, ডি থিটা ডিটি। ঠিক, ডিএস ডিটি মানেই আবার ভি, আর ধ্রুবক থাকলো, আর ডি থিটা ডিটি মানেই আবার কি ওমেগা। তাহলে ভি সমান আর ওমেগা। এইটা হচ্ছে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। বুঝতে পেরেছ? খুব ইম্পর্ট্যান্ট, এটা দিয়ে অঙ্ক অনেকবার দেয়। ঠিক আছে, কোনো কোনো সময় এটাও কাজে লাগবে, ওমেগা ইকুয়াল টু ভি বাই আর। ঠিক আছে,
ওপরটা থেকে নিয়ে এলাম একই। ওকে, মাথায় রাখতে হবে রৈখিক বেগকে কিন্তু আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে লিখি, আর কৌণিক বেগকে আমরা কি দিয়ে লিখি, স্কোয়ার বলছি সরি, মিটার পার সেকেন্ড দিয়ে লিখি। আর কৌণিক বেগকে আমরা কি দিয়ে লিখি, রেডিয়ান পার সেকেন্ড দিয়ে লিখি। বুঝলে বন্ধু? দেখো ভাই, তোমরা এখন ক্লাস 11-12 উঠেছো, মানে 11-এ উঠেছো, তো মাধ্যমিক থেকে 11-এ উঠে হ্যাঁ ছেলেরা না খুব ওড়ে, বুঝলে, মানে এই সময় একটা খুব আনন্দের সময়। এই 11 ক্লাসটা এক একজনের কাছে এক এক রকম। তো যারা ভালো পড়তে পারবে, যারা এই 11টাও ক্লাস 10-এর মতো পড়তে পারবে, যারা ক্লাস 10-এ ভালো রেজাল্ট করেছিলে, ভালো পড়াশোনা করেছো নিশ্চয়ই, সেই জন্যেই রেজাল্ট হয়েছে, তো তোমরা এই 11 ক্লাসেও যদি ওই 10-এর ক্লাসের মতো পড়াশোনা করো বা তার থেকে বেশি পড়াশোনা করো, তবেই কিন্তু তুমি ভাই সাকসেস পাবে। আর যদি ভেবে থাকো যে 11-এ উঠে গেছি, অনেক বড় হয়ে গেছি, ঠিক আছে, তো তাহলে কিন্তু অসুবিধা আছে বন্ধু। যদি ভাবো যে দেখো তুমি খাবে তারপরে আমি খাবো, হ্যাঁ, তুমি পড়বে তারপরে আমি পড়বো, হ্যাঁ, এই সমস্ত জিনিসপত্র করো না ভাই, তাহলে অসুবিধা আছে। হ্যাঁ, বুঝে গেছো আশা করি কি বলছি, ঠিক আছে, পুরো ডুবে যাবে তাহলে 11-এ। হ্যাঁ, একটু ভালো করে না পড়লে 12 কিন্তু উতরাতে পারবে না, তাই বি সিরিয়াস, বুঝলে। দেখো এবার হচ্ছে কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ হচ্ছে আলফা। আলফাকে কি বলা হয়? কৌণিক ত্বরণ। এই আলফার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। মাথায় রাখতে হবে, বেগ যদি রেডিয়ান পার সেকেন্ড হয় তাহলে ত্বরণ কী হবে? রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ারই হবে। বুঝতে পেরেছ? ওকে, এবার বলবে তোমাকে যে আলফা এবং আর এর মধ্যে সম্পর্ক কী। আলফা এবং আর না বলে এ বলো, রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক কী? আবারও বললাম, রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক কী? রৈখিক ত্বরণ কোনটা? এ। আর কৌণিক ত্বরণ কোনটা? আলফা। একটা এ একটা আলফা। তো এদের মধ্যে সম্পর্ক কী? পুরো ভিডিও দেখলে তবেই কিন্তু ক্লাসটা ক্লিয়ার হবে, ঠিক আছে? অর্ধেক অর্ধেক দেখলে বা পার করে দেখলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না। ওকে, দেখো আমরা জানি এ সমান ভি বাই টি, এটা কিন্তু তোমরা পড়ে এসছো। রৈখিক ত্বরণ সমান রৈখিক বেগ বাই সময়, ঠিক আছে? মনে করো কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, যখন এখানে তখন তার কৌণিক বেগ ω1, যখন এখানে তখন তার কৌণিক বেগ ω2। তাহলে কৌণিক বেগের পরিবর্তন কত? ω2 মাইনাস ω1, ঠিক। একক সময়ে কৌণিক বেগের পরিবর্তন কত? বাই টি। এইটাই তো কৌণিক ত্বরণ আলফা। আলফার বেসিক ডেফিনেশন তো এইটাই হওয়া উচিত, ঠিক কি না? দেখো, বেগের পরিবর্তন বাই সময়, সেটাই তো ত্বরণ। যদি এ লিখতে, কি লিখতে? ভি বাই টি বাই বা V2 মাইনাস V1 বাই টি, এটা রৈখিক ত্বরণ। তাহলে কৌণিক ত্বরণ কী হবে? ω2 মাইনাস ω1 বাই টি। ইজ দ্যাট ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো তোমরা। ওকে, এবার এই প্রমাণটা করতে গেলে আমাদের আগের প্রমাণের একটু হেল্প লাগবে, সেইটা আমি আগে একটু বলি। আমরা একটু আগেই পড়লাম ভি সমান ω/r, এটা কিন্তু স্কেলার ফর্ম। কিন্তু ভি কী রাশি? স্কেলার ফর্ম মানে আমি বলতে চাইছি একে তো তুমি ভেক্টর রূপে লেখোনি, এটাকে শুধু মান লিখেছো ভি ইকুয়াল টু ω/r, কিন্তু বেগ তো একটা ভেক্টর রাশি। তাহলে ভি ভেক্টর দিয়ে লিখলে কী হবে? ভি ইকুয়াল টু ω ক্রস আর। এটা মনে রাখতে হবে, যদি ভেক্টর রূপ লিখতে বলে তাহলে এইটা ভি ইকুয়াল টু ω ক্রস আর। তাহলে আমি যখন এ লিখব তখন কি লিখছি? V2 মাইনাস V1 বাই টি, এটা রৈখিক ত্বরণ। V2-র জায়গায় তাহলে আমি লিখতে পারি যে ω2 ক্রস আর মাইনাস ω1 ক্রস আর বাই টি। ω2 মাইনাস ω1 বাই টি রেখে দিলাম, ক্রস আরটাকে আমি বাইরে কমন নিয়ে লিখলাম। এই ω2 মাইনাস ω1 বাই টি মানেই তো আলফা, কারণ একটু আগেই তোমরা লিখেছিলে, এই দেখো, ঠিক। তাহলে এখানে কি হয়ে গেল? আলফা ক্রস আর, অর্থাৎ এ ইকুয়াল টু
আলফা ক্রস আর। দেখো তুমি আর একটা রিলেশন পেয়ে গেলে। ওকে, আর যদি আমি শুধু মান লিখি তাহলে হবে আলফা আর, মাঝের অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়। দেখো একটা বৃত্তাকার পথে কোনো একটা বস্তু ঘুরছে, বুঝতে হবে জিনিসটা। ভি কোন দিকে বললাম, স্পর্শক বরাবর ভি কাজ করছে, এখানে এই দিকে, এখানে এই দিকে, এখানে এই দিকে, এখানে এই দিকে, স্পর্শক বরাবর কাজ করছে, এটা ভি। আচ্ছা, ভি আর আর এর মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? এইটা তো ভি, ঠিক আছে, আর এইটা আর 90 ডিগ্রি। আর ওমেগা কোন দিকে কাজ করছে বলেছি? অক্ষ বরাবর, এই দিকে কাজ করছে ওমেগা, এই দিকে কাজ করছে ভি, ঠিক আছে। তাহলে তুমি যদি ওমেগা থেকে আর এর দিকে, এইটা আর, তুমি যদি ওমেগা থেকে আর এর দিকে একটা স্ক্রুকে ঘোরাও, তাহলে স্ক্রুটা দেখো এগিয়ে যাবে ভি এর দিকে, যাবে কি না? যাবে তো? তাহলে স্ক্রুটা এগিয়ে যাবে ভি এর দিকে। তুমি এই দিকে ঘোরাও, এই দিক থেকে এই দিকে একটা স্ক্রুকে ঘোরাও, দেখো স্ক্রুটা এইখানে রাখো, স্ক্রুটাকে দিয়ে ওমেগা থেকে আর এর দিকে ঘোরাও, দেখো স্ক্রুটা এই দিকে এগিয়ে যাবে। বুঝতে পেরেছ? সেই জন্যই আমরা লিখলাম যে ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর। এই ওমেগা এবং আর এর মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? এই ওমেগা এবং আর এর মধ্যে অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি। এই যে আমি এই অ্যাঙ্গেলটার কথা বলছি, এইটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। সেই জন্যই ভি ইকুয়াল টু ওমেগা আর হচ্ছে স্কেলার ফর্ম, ভি ইকুয়াল টু ওমেগা আর, মানে শুধুমাত্র মান লিখলে এরকম করে লিখতে হবে। এর ক্ষেত্রেও তাই, এর ক্ষেত্রেও তাই, ঠিক আছে। দেখো আলফা কোন দিকে? এই দিকে। আর কোন দিকে? এই দিকে। তাহলে আলফা এবং আর এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, এ ইকুয়াল টু আলফা আর। বুঝতে পেরেছ? একদম মেন পয়েন্টগুলোকে আমি মাথায় রেখে কথা বলছি, যাতে তোমাদের এমসিকিউ সলভ করতে সুবিধা হয়। এক্সট্রা কোনো আজে বাজে বকছি না, যেগুলো দরকার শুধু সেইগুলোই আমি কিন্তু বলছি। ওকে, দেখো এতদূর পর্যন্ত ফান্ডামেন্টাল আশা করি ক্লিয়ার। এবার এগিয়ে যাই, এবার আসবো পর্যায়কাল। পর্যায়, বানান ভুল লিখছি দেখছো কেমন? পর্যায়কাল। পর্যায়কালকে আমরা ক্যাপিটাল টি দিয়ে লিখি। পর্যায়কাল কি জানো? একটা বৃত্তাকার পথে কোনো বস্তু একবার ঘুরে আসতে, একটা বৃত্তাকার পথে কোনো বস্তু একবার ঘুরে আসতে যে সময় নেয় সেটাই হচ্ছে পর্যায়কাল। এবার তুমি বলবে, দেখুন স্যার একবার ঘুরে আসা মানে তো 2 পাই অ্যাঙ্গেল ঘুরে আসা, তাহলে ওমেগা সমান কি? থিটা বাই টি। এবার আপনি বলছেন একবার ঘুরে আসছে মানে থিটা 2 পাই, আর যে সময় লাগছে আমি যদি ক্যাপিটাল টি ধরি, তাহলে ওমেগা সমান স্যার 2 পাই বাই টি স্যার। এইটা হচ্ছে ওমেগার সঙ্গে টি এর রিলেশন, কৌণিক বেগের সঙ্গে পর্যায়কালের সম্পর্ক। তাহলে কি বললাম? একবার পুরোপুরি ঘুরে আসতে, একবার পুরোপুরি বৃত্তাকার পথে ঘুরতে একটা পার্টিকেলের বা একটা বস্তুর বা একটা কণার যে সময় লাগবে সেইটাই হচ্ছে পর্যায়কাল। আর স্যার তাহলে কম্পাঙ্ক জিনিসটা কি? কম্পাঙ্ক জিনিসটা কি? তোমাদের বাড়িতে ফ্যান আছে তো, সিলিং ফ্যান, ওই সিলিং ফ্যানের পাখাটা একবার ঘুরতে যে সময় লাগছে সেইটা হচ্ছে পর্যায়কাল। আর 1 সেকেন্ডে যতবার পাই 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 করে পাক খাচ্ছে সেইটা হচ্ছে কম্পাঙ্ক। 1 সেকেন্ডে যতবার পূর্ণ আবর্তন ঘটে সেটাই হচ্ছে স্যার কম্পাঙ্ক। এবার তুমি বলবে স্যার টি সময়ে একবার ঘুরছে, তাহলে স্যার একক সময়ে কতবার ঘুরছে? 1/t বার, এইটাই হচ্ছে স্যার কম্পাঙ্ক, ঠিক আছে। n সমান 1/t, n সমান 1/t, এইটাই হচ্ছে স্যার কম্পাঙ্ক। ওকে, বেশ। এই কম্পাঙ্ককে অনেক কিছু দিয়ে লেখা হয়, আরপিএস, আরপিএম, আরপিএইচ। আরপিএস হচ্ছে রেভলিউশন পার সেকেন্ড, এইটা কি হবে? রেভলিউশন পার মিনিট। আর এইটা কি হবে? রেভলিউশন পার আওয়ার। আরপিএস মানে কি? আমি হয়তো বলছি যে কোনো একটা পার্টিকেলের কম্পাঙ্ক n সমান 5 আরপিএস, তার মানে বোঝানো হচ্ছে যে 1 সেকেন্ডে ও ব্যাটা 5 বার ঘোরে, 1 সেকেন্ডে 5 বার ঘোরে। যদি 7 আরপিএস হয় তাহলে কোনো বস্তু 1 সেকেন্ডে 5 বার ঘোরে, 7 বার ঘোরে।
যদি বলা হয় যে কোনো বস্তুর কম্পাঙ্ক 10 RPM, তার মানে কি, মানে 1 সেকেন্ডে 10 বার ঘোরে। ঠিক, দেখো 1 RPM ইকুয়াল টু 1/60 RPS। তুমি বলবে কেন স্যার, মিনিটকে সেকেন্ড করতে গেলে তো 60 দিয়ে গুণ করতে হয়, আপনি ভাগ কেন করলেন? বন্ধু, RPM আছে পার মিনিট, মিনিটটা কোথায় আছে? নিচেই, পার মানে নিচেই হয়, তাহলে নিচেই 60 দিয়ে গুণ করব, ওপরে নয় কিন্তু। বোঝা গেল কি বললাম? যদি বলা হয় 1 RPH 1/60 ইন্টু 60 অর্থাৎ 1/3600 RPS, প্রথমে মিনিট করলাম 60 দিয়ে গুণ করে, তারপরে আবার 60 দিয়ে গুণ করে সেকেন্ড করলাম। বুঝতে পেরেছ? হয়তো তোমাকে বলা হলো যে n সমান 2 RPM, এটা কি দিয়েছে? কম্পাঙ্ক। তাহলে কৌণিক বেগ নির্ণয় করো। কৌণিক বেগ তার মানে কি? ওমেগা। তাহলে কি হবে? স্যার আমরা জানি ওমেগা সমান 2π/T, 2πN। এটা কি হলো স্যার? এটা কি হলো তোমাদেরকে বলছি। দেখো দেখো এখানে এই যে কোন জায়গাটায় লিখলাম, এই যে এই জায়গাটায় 1/T ইকুয়াল টু তুমি কী পেয়েছো? N পেয়েছো না? আর তার আগে তুমি কী পেয়েছিলে? ওমেগা ইকুয়াল টু কী পেয়েছিলে? 2π/T পেয়েছিলে না? তাহলে আমি লিখতে পারি 2πN, 1/T এর জায়গায় আমি N লিখে দিলাম, তাহলে হয়ে গেল কি 2πN। ওকে, বেশ, তাহলে এখানে 2πN হয়ে গেল, ওমেগা সমান 2πN। ওকে, তাহলে বসিয়ে দাও, সমান 2π ইন্টু 2 অর্থাৎ 4π রেডিয়ান পার সেকেন্ড, এইটা হচ্ছে ওমেগা। বুঝতে পেরেছ? বেশ, তাহলে যদি তোমাকে এন থেকে ওমেগা বের করতে বলে, তোমাকে এই প্রসেসে কিন্তু এন থেকে ওমেগা বের করতে হবে। ক্লিয়ার? ওকে, নো প্রবলেম। এবার একটু মনে করে দেখো, তোমরা ওই দ্বিতীয় চ্যাপ্টার মানে অর্থাৎ একমাত্রিক গতি চ্যাপ্টারে একটা জিনিস পড়েছিলে, কি বলো তো? ফর্মুলা, রৈখিক গতির সমীকরণ। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি পড়েছিলে, তারপরে পড়েছিলে এস ইকুয়াল টু ইউটি প্লাস প্লাস মাইনাস ছিল যদিও হাফ এটি স্কোয়ার, আর 3 নম্বর পড়েছিলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as। এইগুলো কিন্তু তোমরা পড়েছিলে। ঠিক একইভাবে কৌণিক গতির সমীকরণগুলো লেখা যায়, কি দারুণভাবে। দেখবে, তুমি ধরে নাও কোনো একটা বস্তু কৌণিক গতিতে আছে, ঠিক আছে? প্রথমে ওর কৌণিক বেগ ওমেগা, টি সময় পরে কৌণিক বেগ ওমেগা, প্রথমে ওমেগা 1 আর টি সময় পরে ওমেগা 2, মাঝের যে টাইমটা লেগেছে সেটা টি। তাহলে আমি এটা বলবো যে ওমেগা 2 সমান ওমেগা 1 প্লাস মাইনাস আলফা টি। এটা 1 নম্বর সমীকরণ হয়ে গেল। ঠিক একই রকম সিমিলারিটি রেখে 2 নম্বর সমীকরণ দেখো, এসের জায়গায় কি লিখব? কৌণিক সরণ, এটা যেমন রৈখিক সরণ, এখানে আমি লিখব কৌণিক সরণ থিটা। ঠিক, ইউটি মানে ওমেগা 1 ইন্টু টি প্লাস মাইনাস হাফ আলফা টি স্কোয়ার। হলো? ক্লিয়ার? আর 3 নাম্বার লিখব, দেখো ওমেগা 2 স্কোয়ার ইকুয়াল টু ওমেগা 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 আলফা থিটা। তার মানে স্যার ওখানে এস যে কাজটা করছিল, এখানে থিটা সেই ভূমিকা পালন করছে, তাই না? কৌণিক সরণকে আমরা কী দিয়ে লিখি? থিটা দিয়ে। আর রৈখিক সরণকে এস দিয়ে। তাহলে যেখানে যেখানে এস ছিল আমি সেখানে সেখানে থিটা দিয়ে দিলাম, যেখানে ভি ছিল সেখানে ওমেগা 2 দিলাম, আর যেখানে ইউ ছিল সেখানে আমি ওমেগা 1 দিলাম। বলো বুঝতে পেরেছো কি না? আশা করি ক্লিয়ার হয়ে গেছে এই জিনিসগুলো তোমাদের কাছে এখন। ওকে 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 এবার দেখো, এবার আমরা পড়ব অভিকেন্দ্র বল। খুবই ভাইটাল একটা কনসেপ্ট। দেখো ভাই, একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে, যদি রৈখিক বেগ এই দিকে কাজ করে, অর্থাৎ স্পর্শক বরাবর যদি রৈখিক বেগ কাজ করে, তাহলে এই বস্তুটা কিন্তু সবসময় চাইবে
বাইরের দিকে ছিটকে বেরিয়ে চলে যেতে, কিন্তু যেতে পারছে না, কারণ তুমি দড়ি দিয়ে একে বেঁধে ঘোরাচ্ছ। তাহলে দড়ির টান ভেতরের দিকে কাজ করছে, আর এই দড়ির টান একে অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। কোনো বস্তু বৃত্তপথে ঘুরতে গেলে অভিকেন্দ্র বল লাগে। কি লাগে বললাম? অভিকেন্দ্র বল লাগে। অভিকেন্দ্র বল ছাড়া কোনো বস্তু বৃত্তপথে ঘুরতে পারে না। এই অভিকেন্দ্র বল কী বল? কেন্দ্রের দিকে যে বল কাজ করে তাকেই আমরা বলি অভিকেন্দ্র বল। কেন্দ্রের দিকে এই বস্তুটা বেরিয়ে চলে যেতে চাইলেও একে সেই অভিকেন্দ্র বল ধরে রাখতে চাইছে। বুঝতে পেরেছ? ক্লিয়ার? আরও একটা কথা শুনে রাখো, এই অভিকেন্দ্র বল একা একা আসতে পারে না, অন্য কোনো বল এসে অভিকেন্দ্র বলের যোগান দেয়। ঠিক আছে? একটু পরে এই জিনিসটা তুমি বুঝতে পারবে। দেখো, এবার আমি বোঝাই। এটা বৃত্তাকার পথ, একটা বস্তু এখানে ছিল, দড়ি দিয়ে বাঁধা আছে, এখানে এলো, এই অ্যাঙ্গেলটা থিটা। ঠিক আছে? এই দিকে বেগ হচ্ছে ভি, এই দিকেও বেগ ভি, সমদ্রুতিতে ঘুরছে। কীরকম দ্রুতি? সমদ্রুতি। ঠিক? বেশ, তাহলে এইটা ও, এইটা এ, এইটা বি। ঠিক? এই দিকে বেগের একটা উপাংশ, এই দিকে বেগের একটা উপাংশ। বেশ, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় না, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। ঠিক আছে? তাহলে এইটাকে আমি কি বলবো? ভি কস থিটা, আর এইটাকে বলবো ভি সাইন থিটা। ভি কস থিটা আর ভি সাইন থিটা। আশা করি এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার। ছবিটা আমি একটু বড় করে দেবো, তাহলে আরও বুঝতে পারবে ভালো করে। দাঁড়াও, এ নাও, দেখো হবে। বেগের মানের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু বেগের দিক পরিবর্তন হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে। সমদ্রুতিতে আছে। কেমন দ্রুতিতে বললাম? সমদ্রুতিতে আছে। ওকে, আচ্ছা বন্ধু, তাহলে এটাকে যদি আমি নাম দিই, আচ্ছা ও এ বি নিয়েছি, হ্যাঁ, এটাকে আমি নিলাম সি আর এটাকে নিলাম ডি। এ ডি বরাবর, আচ্ছা আর দুটো কথা বলে রাখি, জানি না তোমরা জানো কি না, যদি থিটা ভেরি স্মল হয়, যদি থিটা ভেরি স্মল হয়, তাহলে সাইন থিটা মোস্ট ইকুয়ালস টু থিটা হয়ে যাবে, আর কস থিটা মোস্ট ইকুয়ালস টু 1 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে যদি বলি যে এ ডি বরাবর বেগের পরিবর্তন, এ ডি বরাবর বেগের পরিবর্তন যদি বলা হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তুমি কীভাবে বলো তো? এ ডি বরাবর অন্তিম বেগ হয়েছে ভি কস থিটা, আর প্রাথমিক বেগ ছিল ভি, তাহলে অন্তিম মাইনাস প্রাথমিক করবে, ভি কস থিটা মাইনাস ভি। তাহলে ভি মাইনাস ভি। কেন স্যার কস থিটা? কস থিটা আমি 1 বসিয়ে দিয়েছি, থিটা খুব ক্ষুদ্র সেই জন্য, তাহলে সমান 0। এডি বরাবর বেগের কোনো পরিবর্তন নেই, এডি বরাবর বেগের কোনো পরিবর্তন নেই। বেশ, তাহলে একবার আমি বিসি বরাবর দেখি, এই যে এই বরাবর, অর্থাৎ ভার্টিক্যাল উল্লম্ব বরাবর দেখি। উল্লম্ব বরাবর দেখা মানেই তো ব্যাসার্ধ বরাবর দেখা, তাই না? তাহলে বলো এটা কি হবে? দেখো, এখানে হবে অন্তিম কত? ভি সাইন থিটা। আমি লিখে দিই একবার এই জায়গাটায়, হ্যাঁ, নাহলে তোমরা দেখতে পাবে না। দাঁড়াও, বি সি বরাবর বেগের পরিবর্তন ছিল, হয়েছে কত? ভি সাইন থিটা। ছিল কত? 0। কেন স্যার 0 ছিল? দেখো ভাই, একদম প্রথমে তো পুরো বেগটা এই দিকে ছিল, তাই না? এই দিকে তো কোনো বেগ ছিল না, কারণ 90 ডিগ্রিতে ভেক্টরের কোনো উপাংশ থাকে না। তাহলে পুরো বেগটাই কোন দিকে ছিল? এই দিকে। তাহলে ভি সাইন থিটা মাইনাস 0 লিখলাম ওই জন্য। এবার সাইন থিটা কী হয়ে যায়? থিটা হয়ে যায়। থিটা যখন ক্ষুদ্র হয়, তাহলে এটা হয়ে গেল ভি থিটা। তাহলে বেগের পরিবর্তন ওভারঅল কত এলো? ভি থিটা। তাহলে ত্বরণ কত হবে? এ সমান বেগের পরিবর্তন বাই সময়, ঠিক কিনা বলো? তাহলে ভি ইন্টু থিটা বাই টি, আর থিটা বাই টি মানেই
ওমেগা, ঠিক, একদম ঠিক। ওকে, আবার স্যার একটু আগেই আমরা তো এটাও পড়েছিলাম স্যার যে ভি সমান ওমেগা আর ইন্টু ওমেগা, তাহলে ওমেগা স্কোয়ার আর। তাহলে আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম স্যার, এ সমান ওমেগা স্কোয়ার আর। এইটাকে বলা হয় অভিকেন্দ্র ত্বরণ, কারণ এটা কেন্দ্র বরাবর কাজ করছে। এই যে এই দিক বরাবর কাজ করছে, যখন তুমি এখানে আসবে তখন এই দিক বরাবর, এখানে আসবে এই দিক বরাবর, কারণ এই দিক বরাবর কোনো ত্বরণ নেই, কারণ বেগের পরিবর্তন নেই। তাহলে বেগের পরিবর্তন তুমি কোন দিকে পেলে? কেন্দ্র বরাবর পেলে। এই দিকে তুমি বেগের পরিবর্তন পেলে। এই যে এই দিকটা, এই দিকটা কী বরাবর? কেন্দ্র বরাবর নয়, উল্লম্ব দিক বরাবর। তো তার মানেই তো তাই। বুঝতে পেরেছো কী বললাম? এই ছবিতে তো এটা উল্লম্ব দিক হচ্ছে, তার মানে কেন্দ্র বরাবর। তাহলে কেন্দ্র বরাবর তুমি বেগের পরিবর্তন পেলে, তার মানে ত্বরণ কেন্দ্র বরাবর হবে, আর এর নাম হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। অভিকেন্দ্র ত্বরণ, ঠিক আছে? তাহলে এ সি ইকুয়াল টু ওমেগার জায়গায় তুমি আবার লিখতে পারো ভি বাই আর, তার স্কোয়ার ইন্টু আর। তাহলে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর, তাহলে ভি স্কোয়ার বাই আর। এ সি সমান ভি স্কোয়ার বাই আর। এইটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। ওকে, আচ্ছা, ত্বরণের সঙ্গে আমি যদি ভর গুণ করি তাহলেই কী পেয়ে যাই? তাহলেই স্যার বল পাই। তাহলে এফ সমান এম এ, আর যদি সি দিই তাহলে সি, সেন্ট্রিপিটাল ফোর্স, সেই জন্যে সি দিয়ে লিখছি। আর এইটা সেন্ট্রিপিটাল এক্সেলারেশন, তাহলে এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর, এফ সি সমান, ঠিক আছে? এইটাকে বলা হয় অভিকেন্দ্র বল। এটাকে বলা হয় অভিকেন্দ্র বল। বুঝতে পেরেছ? দেখো, আই থিঙ্ক ক্লিয়ার। ওকে।